হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের কাছে চ্যাপ্টার 3 পদার্থ গঠন ও ধর্ম এই অধ্যায়ের সাইফোন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। প্রথমেই সাইফোন কাকে বলে, সংজ্ঞা কি বলা যেতে পারে। দেখো, সাইফোন হলো ইউ আকৃতির দুমুখ খোলা সমপ্রস্থচ্ছেদ যুক্ত কাঁচ বা রবারের নল, যার সাহায্যে একটি পাত্রের তরলকে বায়ুমণ্ডলীয় চাপের সাহায্যে অন্য একটি অপেক্ষাকৃত নিচু স্থানে রাখা পাত্রে স্থানান্তরিত করা যায়। এটা যদি আমি ছবির সাহায্যে দেখাই, সেটাকে আমি তাহলে কি বলবো? এই হচ্ছে একটা ইউ আকৃতির বাঁকানো নল। এই নলের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপের পার্থক্যজনিত কারণে তরলটাকে এইভাবে এই পাত্র থেকে এই পাত্রে এই নলের মাধ্যমে স্থানান্তরিত করা হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে এই ইউ আকৃতির বাঁকানো নল, যেটাকে আমরা সাইফোন বলছি। ওকে, তাহলে সাইফোন ক্রিয়ার ব্যাখ্যা, অর্থাৎ সাইফোন কিভাবে কাজ করে, ছবির মাধ্যমে তোমরা এটা দেখো। এই হচ্ছে একটা ইউ আকৃতির বাঁকানো নল, যেখানে এই পাত্র থেকে এই পাত্রে তরলকে স্থানান্তর করা হবে। সেটা কিভাবে হবে? একই অনুভূমিক রেখা দুটো বিন্দু বি ও সি নিলাম। তরল স্তম্ভের উচ্চতা এক্ষেত্রে হচ্ছে H1 এই পাত্রের ক্ষেত্রে, আর এই পাত্রের ডি বিন্দু থেকে উচ্চতা হচ্ছে H2। তার মানে AB হচ্ছে H1 আর CD হচ্ছে H2। তাহলে কিভাবে চাপের পার্থক্য হচ্ছে, প্রথমে তাহলে বি ও সি এই দুটো বিন্দুতে আমি চাপের পার্থক্য নির্ণয় করব। দেখো, যদি বায়ুমণ্ডলীয় চাপ যদি পি ধরা হয় আর তরলের ঘনত্ব যদি ডি ধরা হয়, তাহলে বি বিন্দুতে তরলের চাপ হবে পি মাইনাস H1 ডিজি, ওয়ারাস সি বিন্দুতে চাপ হবে পি মাইনাস H2 ডিজি। এই যে বি আর সি, তাহলে বিতে হলো কি না পি মাইনাস H1 ডিজি, আর সিতে হয়ে গেল পি মাইনাস H2 ডিজি। তাহলে এই যে দুটো বিন্দু বি ও সি, তাহলে এদের চাপের পার্থক্য কত হলো? দেখো, এটা থেকে যদি এটা বিয়োগ করি, পি পি কেটে যাবে, তাহলে H2 মাইনাস H1 ডিজি। যেহেতু H2 গ্রেটার দেন H1, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ H2 গ্রেটার দেন H1, সুতরাং H2 যদি H1 থেকে বড় হয়, তাহলে এই পুরো জিনিসটাকে যে পজিটিভ রাশি হয়ে যাবে, ধনাত্মক রাশি, অর্থাৎ গ্রেটার দেন 0। তার মানে পিবি গ্রেটার দেন পিসি, অর্থাৎ বি বিন্দুর চাপ সি বিন্দুর চাপের থেকে বেশি হবে। ছবিতে তোমরা দেখো, বি বিন্দুর চাপ সি বিন্দুর চাপের থেকে বেশি হবে। তার মানে তরলটা বি থেকে সি বিন্দুতে যাবে, এরপর অভিকর্ষ টানের জন্য তরলটা এইভাবে তরল পাত্রে পড়বে। এখন এখান থেকে এখানে যদি যায়, তাহলে এখানে একটা শূন্যতা সৃষ্টি হবে। তাহলে এই তরল থেকে তরলটা আস্তে আস্তে এইভাবে এখানে যাবে। সুতরাং এইভাবে একটা নিরবচ্ছিন্ন তরল প্রবাহ চলতে থাকবে। সেটাই আমি এখানে লিখে দেখিয়েছি। দেখো, বি থেকে সি দিকে তরল প্রবাহিত হবে, সি বিন্দুতে এসে অভিকর্ষীয় টানে ডান পাত্রের ডি বিন্দুতে জমা হবে, যেটা এখানে আমি বলেছি। সি বিন্দু থেকে অভিকর্ষী টানে ডি বিন্দুতে তরলটা জমা হবে। আর বি বিন্দুতে তরল অপসারিত হলে শূন্যতার জন্য বাম প্রান্তের এ বিন্দু থেকে তরল বেয়ে বি বিন্দুতে উঠে ওই শূন্যতা পূরণ করে। অর্থাৎ এই যে এখান থেকে এখানে যদি তরলটা যায়, তাহলে এখানে শূন্যতা সৃষ্টি হবে। সুতরাং এখান থেকে তরলটা এই শূন্যস্থান পূরণ করতে এখানে যাবে। এটা আমি বললাম যে এইভাবে একটা নিরবচ্ছিন্ন তরল প্রবাহ চলতে থাকবে। এখানে সেটাই আমি বলেছি, নিরবচ্ছিন্ন তরল প্রবাহ চলতে থাকবে। তাহলে সাইফোন ক্রিয়ার শর্ত কি বলা যেতে পারে? দেখো, যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রে তরলের লেভেল যে পাত্রে তরল স্থানান্তরিত করতে হবে তার তুলনায় উঁচুতে রাখতে হবে, অর্থাৎ H1 লেস দেন H2 হতে হবে। অর্থাৎ দেখো, এই পাত্র থেকে এই পাত্রে তরলকে স্থানান্তর করতে হবে, তাহলে এইটা এখান থেকে এই পাত্র থেকে উঁচুতে রাখতে হবে, অর্থাৎ H1 লেস দেন H2 হতে হবে।
আর কি বলা যেতে পারে না, সাইফনকে অব্যাহত রাখছে বায়ুমণ্ডলের চাপ অবশ্যই বজায় রাখতে হবে। বায়ুমণ্ডলের চাপ বজায় না থাকলে চাপের পার্থক্য হবে না। সুতরাং বায়ুমণ্ডলের চাপ অবশ্যই বজায় রাখতে হবে। আর যে নলে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই নলে যেন কোনো ছিদ্র না থাকে, অর্থাৎ এই যে নলটা, এই নলে যেন কোনো ছিদ্র না থাকে, তাহলে বায়ুমণ্ডলের চাপের পার্থক্য ধরা যাবে না। সুতরাং এই তিনটে হচ্ছে বেসিক কন্ডিশন। এই কন্ডিশনগুলো যদি মেনে চলা যায় তাহলে সাইফন কাজ করতে থাকবে। বুঝতে পারছো তাহলে? এবার সাইফনের কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, বেসিক কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন দেখা বলছে, বায়ুমণ্ডলের চাপ সামান্য পরিবর্তিত হলে সাইফনের মধ্য দিয়ে তরল প্রবাহের হারের পরিবর্তন হবে কি? একটু আগে দেখালাম যে বি ও সি অনুভূমি রেখার দুটো বিন্দুতে চাপের পার্থক্য হচ্ছে H2 - H1 ডিজি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, স্পষ্টতই সাইফনের মধ্য দিয়ে তরল প্রবাহের হার নলের উপরিস্থ দুই বিন্দু বি ও সি এর চাপের পার্থক্য নির্ভরশীল। তোমরা দেখতে পাচ্ছ বি ও সি এর চাপের পার্থক্য হচ্ছে এইটা, তাহলে এই জিনিসটার উপর হচ্ছে নির্ভরশীল। এবং এইটা দেখো পি নিরপেক্ষ রাশি, অর্থাৎ এখানে কোনো চাপের কোনো রাশি নেই। এটাই বলেছে আর কি, চাপের পার্থক্যের উপর নির্ভরশীল কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ এখানে কোনো পি নেই বা পি নিরপেক্ষ রাশি। সেজন্যই বলা যায় যে সাইফনের মধ্য দিয়ে তরল প্রবাহের হারের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ চাপের যদি পরিবর্তন হলেও এইটা যেহেতু চাপ নিরপেক্ষ রাশি, সুতরাং সাইফনের ক্রিয়া কোনো পরিবর্তন হবে না। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, চাঁদে সাইফন কাজ করবে কি? চাঁদে সাইফন কাজ করবে না। কেন করবে না? কারণ বায়ুচাপই তরলকে যেহেতু স্থানান্তরিত করতে সাহায্য করে, কিন্তু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই বললেই চলে। সুতরাং বায়ুচাপ না থাকার ফলে চাঁদে সাইফন কাজ করবে না। নেক্সট কোশ্চেন কি বলেছেন, সাইফনের দুটি বাহুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান না হলেও সাইফন ক্রিয়া করবে কি? এই যে রাশিটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রাশি। দেখো বি ও সি দুই অনুভূমিক রেখা দুই বিন্দু চাপের পার্থক্য, এই যে ফ্যাক্টরটা, এখানে দুটো জিনিস তোমরা দেখতে পাচ্ছ। এখানে নলের এরিয়া বা ক্ষেত্রফলের উপর নির্ভর করছে না, আর বায়ুমণ্ডল চাপের উপর নির্ভর করছে না। তাহলে যেহেতু প্রদত্ত প্রশ্নে যেহেতু ক্ষেত্রফলের উপর চাপের পার্থক্য নির্ভরশীল নয়, সুতরাং দুটি বাহুর প্রস্থ যদি ক্ষেত্রফল যদি সমান নাও হয় তাহলে সাইফন ক্রিয়া কাজ করবে, অর্থাৎ এখানে কোনো ব্যাঘাত ঘটবে না। সেটাই আমি বলেছি, দুই বাহুর প্রস্থের ক্ষেত্রফল সমান না হলেও সাইফন ক্রিয়া করবে, অর্থাৎ কোনো ব্যাহত হবে না। আর নেক্সট প্রশ্ন বলা যেতে পারে যে সাইফনের দুটো ব্যবহারিক প্রয়োগ লেখো। প্রথমটা বলতে পারো যে এর সাহায্যে বড় ব্যারেলের মধ্যে থাকা কেরোসিন, পেট্রোল বা ডিজেলকে ছোট পাত্রে স্থানান্তরিত করা যায়, যেটা আমরা ব্যবহারিক ক্ষেত্রে দেখেছি। কেরোসিনের দোকানে বা অন্যান্য যে সমস্ত তেলের যে দোকানগুলো আছে সেখানে তোমরা লক্ষ্য করে দেখবে যে একটা নলের সাহায্যে উঁচু জায়গা থেকে, ডাম থেকে আমরা কোনো পাত্রের মধ্যে তরলকে স্থানান্তরিত করা হচ্ছে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশে ব্যবহার করা হয়, সাইফন ব্যবহার করা হয়। তা এই মোটামুটি সাইফন সম্পর্কিত আলোচনা। তোমরা এরকম অনেক প্রশ্ন টেস্ট পেপার কোশ্চেন ব্যাংকে পাবে, ভালো করে পড়ো, তাহলে সাইফন ক্রিয়াজনিত যে কোনো সমস্যা করতে তোমরা সমাধান করতে সমর্থ হবে। সুতরাং এখানে শেষ করলাম।